নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। একটা কথাই আছে, যেমন কর্ম তেমন ফল। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাহেব পদত্যাগ করেছেন। যদিও উনি জানিয়েছেন যে স্বাস্থ্যজনিত সমস্যার জন্য উনি পদত্যাগ করেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে যে উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। মানে কেন্দ্র সরকারের তরফে চাপ দেওয়া হয়েছে এবং উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তো এই কথার জন্য আমি বললাম, যেমন কর্ম তেমন ফল। আপনারা যদি এই জগদীপ ধনখড়ের লাইফ স্টোরি বা ওনার যদি বায়োডাটা দেখেন, তো উনি একসময় জনতা দল করতেন। বিশ্বনাথ প্রতাপ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রধানমন্ত্রীত্বে উনি মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। তারপর উনি আবার কংগ্রেসে যোগদান করেন, কংগ্রেসে ছিলেন। হঠাৎ 2016 সালে উনি আবার বিজেপির প্রতি ওনার প্রচুর দরদ চলে এলো। তো উনি এক প্রকার বিজেপিতে জয়েন করলেন। বিজেপিতে জয়েন করে উনি লিগ্যাল সেলের হেড হয়ে গেছিলেন। তারপর উনি প্রমোশন আরও দ্রুত পেয়ে গেলেন, পশ্চিমবঙ্গের মতো একটা গুরুত্বপূর্ণ রাজ্যের রাজ্যপাল হয়ে গেলেন। রাজ্যপাল হওয়ার পরে আবার ওইখান থেকে একদম সোজা উপরাষ্ট্রপতি হয়ে গেলেন। তো বিদ্যুৎ গতিতে উনার উত্থান হয়েছিল, যেমন তেমনি বিদ্যুৎ গতিতে উনার পতনও হয়েছে। মানে একটা কথা বলেন না, একদম মাটিতে যেভাবে আছাড় খেয়ে পড়া, সেইভাবে উনাকে ভারতীয় জনতা পার্টি আছাড় মেরে ফেলে দিয়েছে। তো যেটা অনেকে সমালোচনা করছেন যে কেন্দ্র সরকার এতে দোষ আছে বা ত্রুটি আছে। তো এইভাবে একজন উপরাষ্ট্রপতিকে পদত্যাগ না করাতে পারতো বা সরিয়ে না দিতে পারতো। তবে আমার যেটা ব্যক্তিগত মত, সেটা হচ্ছে যে এই ধরনের লোককে কিন্তু একদম উচিত শিক্ষাই দিয়েছে। আমি এই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 100-100 দিতে রাজি রয়েছি। তার কারণ হচ্ছে এই জগদীপ ধনখড় মানুষটা যদি আপনি দেখেন, যখন উনি রাজ্যপাল হয়ে পশ্চিমবঙ্গে আছেন, যেভাবে সাংবিধানিক প্রধান হিসাবে থাকার সময় মানে সাংবিধানিক পোস্টে ছিলেন, কিন্তু যেভাবে বেআইনি কাজ করতেন, যেভাবে পার্টির ক্যাডার হয়ে বিজেপির হয়ে কাজ করতেন, পোস্ট পোল ভায়োলেশনে উনি বিভিন্ন জায়গায় গেছিলেন। আক্রান্ত পরিবারদের পাশে যাওয়াটা কোনো অনুচিত না, একদম ঠিক কাজ করেছিলেন। কিন্তু যেখানে কিছু টিএমসির লোকের হত্যা হয়েছিল, তাদের বাড়িতে কিন্তু উনি যাননি। এবং যেভাবে উনি বিজেপি নেতাদের নিয়ে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন পার্টির মতো কাজ করতেন, তো অনেকে উনাকে বিজেপির সভাপতি বলতেন, যে পশ্চিমবঙ্গের স্টেট সভাপতি উনি। তো যেভাবে উনি মানে একদম বিজেপির হয়ে কাজ করতেন, তো এটা অত্যন্ত দৃষ্টিকটু ছিল। একজন সাংবিধানিক পদে একজন রাজ্যপাল ছিলেন, তো এই কাজ করছিলেন। তা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেই সময় বিজেপি যখন আমাদের মানে ওই সময় যখন এই ঝামেলা লাগে, তখন তৃণমূলের যিনি সাংসদ, বর্তমানেও সাংসদ হয়েছেন, কল্যাণ ব্যানার্জি আইনজীবী, উনি একটা কথা বলেছিলেন যে এই ধনখড় সাহেবের নামে এখন যেহেতু উনার রাজ্যপাল হিসাবে রক্ষা কবচ রয়েছে, আপনারা এফআইআর করুন। উনি যখন রাজ্যপাল না থাকবে উনি তখন অ্যারেস্ট হবেন। মানে এতখানি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা ঝামেলা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুর্গাপূজা কার্নিভালে মুখ্যমন্ত্রী পাশের সিটে উনি বসে অভিযোগ করলেন যে উনার সিট নাকি ছোট ছিল, উনি ঠাকুর ঠিক মতো দেখতে পাননি। মানে এই ধরনের উদ্ভট টাইপের মানে সমালোচনা করা, যে একটা কোঅপারেশন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার সঙ্গে যে একটা সমন্বয় সাধন করে চলার কথা, সেটা না। হঠাৎ করে আজকে এই মন্ত্রীকে ডেকে দিচ্ছেন রাজভবনে, ওই অফিসারকে ডেকে দিচ্ছেন। মানে একটা পুরো পার্টির একদম এজেন্ডা হিসাবে কাজ করছিল, মানে পার্টির ক্যাডার হিসাবে কাজ করছিল, রাজ্যপাল বা সাংবিধানিক প্রধান হিসাবে নয়। তারপরে আপনার নিশ্চয় দেখেছেন রাজ্যপাল থেকে উনি যখন উপরাষ্ট্রপতি হয়ে গেলেন, রাজ্যসভাতে উনি যেভাবে কাজকর্ম করছিলেন, ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান এই ধরনের কাজকর্ম করেননি। বিরোধীদের একদম কণ্ঠরোধ করা এবং এক মানে খোলাখুলি পুরো একদম বিজেপির সাপোর্টে যেভাবে কাজ করছিলেন, আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এত উপরাষ্ট্রপতি হয়েছিলেন, কেউ এভাবে করেননি। মানে উনি একদম পার্টির আনুগত্য হিসাবে কাজ করছিলেন। তো শেষে আবার হঠাৎ কি হলো, দেখা গেল যে পরে আবার দেখা গেল যে উনি এক প্রকার কংগ্রেস মানে রাজ্যসভায় কংগ্রেসকে কিছুটা হেল্প করে দিলেন। তার ফলস্বরূপ বিজেপি বা কেন্দ্র সরকার ওনার প্রতি অত্যন্ত বিরক্ত হয়ে গিয়ে ওনাকে যথারীতি কড়া ধমক দিয়ে পদত্যাগ করতে বাধ্য করালেন। তো অনেকের ধারণা যে জগদীপ ধনখড় সাহেব নিজেকে একদম সুপার পাওয়ার মনে করে নিয়েছিলেন। এবং তার কারণ হচ্ছে যে উনি একসময় আবার বলছিলেন যে উনি নাকি আরএসএস মানে ছোটবেলায় আরএসএস এর খুব ভক্ত ছিলেন, আরএসএস এরও কাছে যাওয়ার চেষ্টা করছিল, এই ধরনের নানা কথা। তো শেষ পর্যন্ত বিজেপি কিন্তু উনাকে ঠিক আয়নাটা দেখিয়ে দিয়েছে এবং এই ধরনের লোকেদেরকে কিন্তু বিজেপি একটা জিনিস কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে আপনি যত বড়, আপনাকে যত দ্রুত আমরা তুলে এনেছিলাম তত তাড়াতাড়ি নিচেও কিন্তু নামিয়ে দিতে পারি। তো সেটা নামিয়ে এক প্রকার বিজেপি কিন্তু ভালো কাজই করেছে। আমার তো মনে হয় এই ধরনের লোকেদেরকে এই ধরনের ঘাড় ধাক্কা দিয়ে বের করাটা একদম সঠিক কাজ, যারা সাংবিধানিক পদে থেকে
পার্টির কাজ করেন বা নিরপেক্ষ না থাকেন তাদেরকে এই ধরনের ঘাড় ধাক্কা দিয়েই বের করা উচিত। তো যেটা কেন্দ্র সরকার বা বিজেপি সরকার বা যদি বলা যায় যে প্রধানমন্ত্রী যেটা করেছেন এই জগদীপ ধনখড় সাহেবের সম্বন্ধে, আমি ওনাকে 100 দিচ্ছি। এবং এই ধরনের মানুষদেরকে কিন্তু এই ধরনের হাল হওয়া উচিত। কারণ যারা এই ধরনের একটা সময় আজকে কিন্তু উনাকে কেউ, উনার প্রতি কারোর সিম্প্যাথি নেই। ভারতবর্ষের মানুষ দেখেছেন উনার কিছুদিন আগে পর্যন্ত কাজকর্ম উনি কিভাবে করছিলেন। তো তার ফলস্বরূপ সবাই আজকে চলে যাওয়ার পরে এইভাবে ঘাড় ধাক্কা খেয়ে চলে যাওয়ার পরেও মানুষ যেভাবে ওনার নামে ছিছি করছেন, তো এটাই ওনার প্রাপ্য ছিল। এবং বিজেপিও ওকে সঠিক আয়না দেখিয়ে দিয়েছেন। বিজেপি নেতারা মানে বিজেপির মানে কেন্দ্র সরকারের কথা বলছি, ওনারা মোটামুটি একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে আপনার লেভেলটা কত ছোট। আপনাকে আমরা হু হু করে উপরে তুলে দিয়েছিলাম যেমন, কিন্তু আপনি যখন আমার কথা না শুনবেন তো আপনাকে কিভাবে আছাড় মেরে ফেলে দিতে হয় সেটাও আমরা জানি এবং সেটা দেখিয়ে দিয়েছে। তো এইটা থেকে আমার মনে হয় যারা এই ধরনের সাংবিধানিক পদে থেকে পার্টির হয়ে কাজ করেন তাদেরও কিন্তু সাবধান হয়ে যাওয়া উচিত। কিন্তু আলটিমেটলি তাদেরও পরিণাম এই জগদীপ ধনখড়ের মতো হতে পারে। তো দেখা যাক আগামী দিনে আর কোন কোন নেতা নেত্রী এই ধরনের হাল হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।